গত কয়েক ঘন্টা ধরেই দেখছি ভারত এবং বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসছেন কি আসছেন না সে নিয়ে ব্যস্ত রয়েছে। এ নিয়ে গত দুদিন আপনাদেরও আমি বিস্তারিত আমার তরফ থেকে ব্রিফ করার চেষ্টা করেছি, কিন্তু গত কয়েক ঘন্টায় দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে একাধিক বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা সরব এবং বাংলাদেশের গণমাধ্যমও সরব এই প্রশ্নে যে কি এমন হয়েছে যে এক্ষুনি তারেক রহমানকে ভারতে যেতে হবে, ভারত সরকার কেন এত উদ্গ্রীব। এ নিয়ে নানা রকম ব্যাখ্যা নানাজনে শুনিয়েছেন। বাংলাদেশের অনেক তথাকথিত পণ্ডিত মানুষেরা মনে করছেন ভারত বাংলাদেশের প্রতি একটা এত বেশি গুরুত্ব দিচ্ছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। ভারত এই জন্য বাংলাদেশের অনেক মানুষ বুক ফুলিয়ে চলছেন, আমাদের ছাড়া ভারতের চলে না, ভারত ছাড়া আমাদের চলে। আমি এই সমস্ত ছেদ বিতর্কে ঢুকতে চাইছি না, কিন্তু এটা ঠিকই যে ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিছু বিষয়ে বিস্তারিত ব্রিফ করতে চায়, যেটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এবং ভারত হয়তো চেয়েছে যে তারেক রহমান দিল্লিতে আসার পরে এখানেই তাকে বিস্তারিত তথ্য প্রমাণ সহ ভারত সরকার জানাবে কেন ভারত সরকার মনে করছে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, বা অন্তত একটা ষড়যন্ত্র চলছে ভবিষ্যতে বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিছু কাজ করা হতে পারে। এই বিষয়টা নিয়ে ভারত সরকার যদি এখনই সাবধান না হয় তাহলে কখন হবে। খুব বেশি দিন আগের কথা না, জুন মাসে 2026 সালের জুন মাসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 11 জনকে পাকড়াও করেছিল। এদের যোগ ছিল একটা জঙ্গি সংগঠনের সঙ্গে, ইমাম মাহমুদুর কফিলা, IMK। এই গোষ্ঠীটা অ্যাকচুয়ালি JMB বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বলে যে জঙ্গি গোষ্ঠী, সেখানে অনেকগুলো মাস ধরে অনেকগুলো বছর ধরে অ্যাক্টিভ। এই JMBরই একটা ফ্র্যাকশন, একটা ভেঙে আসা গোষ্ঠী। এবং এদের সঙ্গে পাকিস্তানের ISI এর যোগও কিছুটা এস্টাবলিশ করেছিল NIA। একজনকে তো NIA স্পেশাল কোর্ট রীতিমতো প্রসিকিউশন দিয়েছে, তার বিরুদ্ধে প্রমাণ যতটা ছিল তাতে তার বিরুদ্ধে সাজা শুনিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই এই প্রক্রিয়াটা চলছে। এক পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার হয়েছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে, যে লোকটি অ্যাকচুয়ালি ওই অঞ্চলের কিছু ভাইটাল এস্টাবলিশমেন্ট, মুখ্যত রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম, রেল নেটওয়ার্ক, তার ছবি, ডেটা এগুলো সংগ্রহ করছিল। সেখানে তাকে পাকড়াও করা হয়। আর আরো একটা খবর আপনাদের দিই যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, UN সিকিউরিটি কাউন্সিল, তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে পরিষ্কার বলেছে, এটা হচ্ছে UN সিকিউরিটি কাউন্সিলের রিপোর্ট, 28 রিপোর্ট অফ অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং। তারা এই রিপোর্টে জানিয়েছে আল কায়দা বাংলাদেশের মাটিতে স্লিপার সেল তৈরি করছে। এই রিপোর্টে পরিষ্কার এইভাবে উল্লেখ করা হয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS, ডিসেন্ট্রালাইজড, স্মল, স্ক্যাটার্ড, এই পলিসিতে এরা কিন্তু অপারেট করছে। এবং চুপ করে বসে নেই এরা। 2014 প্রথম তৈরি হয়, 2014তেই করাচি নেভাল ডকইয়ার্ডে একটা অ্যাটাক হয়েছিল। পরবর্তীতে UN সিকিউরিটি কাউন্সিল বলেছিল এর পেছনে AQIS আছে। বাংলাদেশে সেকুলার যারা লেখক তাদের যে খুনের ঘটনা ঘটেছে একের পর এক, এই গোটা বিষয়টার পেছনে AQIS আছে। গত 2 বছরে যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে, মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে, হিন্দু নিধনের ঘটনা ঘটেছে। এই প্রত্যেকটা ঘটনার পেছনে AQIS থাকার সম্পূর্ণ সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট গোয়েন্দা রিপোর্ট বলছে AQIS এর নির্দেশেই এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছে। তাদের স্লিপার সেল, তারাই এই ঘটনা ঘটিয়েছে। একদিকে তো তারা তালিবানের সঙ্গে সম্পর্ক রেখে চলছে, পরবর্তীতে আনসারে গজওয়াতে উল হিন্দ, এই যে জঙ্গি সংগঠন ছিল এই চত্বরে বাংলাদেশের মাটিতে, তাদের সঙ্গেও এদের একটা বড় বড় যোগাযোগ তৈরি হয়েছে। এবং সব থেকে বড় কথা, ভারতবর্ষে AQIS তার উপস্থিতি জানান দিয়েছিল 2025-এর নভেম্বরে। লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিশ্চয়ই আপনারা ভুলে যান। এক চিকিৎসকের গাড়িতে বোমা ছিল। পরবর্তীতে NIA তদন্ত পরিষ্কার প্রমাণ করেছে
এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলও এই দাবি করেছে যে লালকেল্লায় নভেম্বরে যে গাড়ি বোমা সুইসাইড বোমা অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের পেছনেও ছিল এই AQIS। এটা বাংলাদেশের মাটিতে স্লিপার সেল তৈরি করছে, এই রিপোর্ট ইউএন সিকিউরিটি কাউন্সিল দিচ্ছে। বাংলাদেশের সরকার সরাসরি এটাকে নাকচ করেছে, এটা কোনো এভিডেন্স নেই বলে নাকচ করে দিয়েছে। বাংলাদেশের সরকার হয়তো নাকচই করার কথা বর্তমান সরকার, কিন্তু ভারত সরকার এই ঝুঁকিটাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারছে না। এবং সেই জন্যেই যে খবরটা আমি আপনাদের, যে খবরের প্রেক্ষিতে আপনাদের এই বিষয়ে আমি আজকে বলছি, সে খবরটা হলো পশ্চিমবঙ্গ পুলিশ এবার একটা ফুল ফ্লেজেড ATS, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড পাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশে আলাদা করে ATS ছিল না, ফুল ফ্লেজেড ATS ছিল না। মুম্বাই পুলিশ সেখানে যখন জঙ্গি হানা হয়েছিল তখন ATS তৈরি করেছিল। আরো অন্যান্য অনেক রাজ্যে ATS আছে, গুজরাটে ATS আছে, কিন্তু পশ্চিমবাংলায় ATS ছিল না। বর্তমান পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গ সরকার মনে করছে যে একটা ফুল ফ্লেজেড পাওয়ারফুল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড দরকার, এবং এর জন্য বুধবারে ক্যাবিনেট মিটিংয়ে এর অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এই ATS এ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডে 461টা পদ স্যাংশন করা হয়েছে। ইটস আ বিগ স্কোয়াড। কোনো জায়গা থেকে ডেপুটেশনে লোক এনে কাজ চালানোর বিষয় না, সরকার মনে করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার স্বার্থে, রাজ্যের নিরাপত্তার স্বার্থে, এবং সেই জন্য 500-র কাছাকাছি পদ ক্রিয়েট করা হয়েছে, পার্মানেন্ট পোস্ট ATS এ। এবং একই সঙ্গে তৈরি হয়েছে একটা অ্যান্টি নার্কোটিক স্কোয়াড। কারণ ভারত বাংলাদেশের মধ্যে যে স্মাগলিং গুলো হচ্ছে বা হয়ে এসেছে এতদিন, এটাকে নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই স্মাগলিং নেটওয়ার্কের সঙ্গে এই মুহূর্তে টেররিস্ট নেটওয়ার্কের যোগাযোগ পাওয়া যাচ্ছে বলেই এই দুটো বিষয় একই সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এই খুব দ্রুত এই দুটো টাস্ক ফোর্স বা টেররিস্ট এবং নার্কোটিক স্কোয়াড একই সঙ্গে তৈরি করা হচ্ছে, যাতে এই বিষয়টায় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ এগোনো যায়। কারণ ইতিমধ্যেই এটা বোঝা গেছে, আপনারা জানেন, হামিম মন্ডলের কথা আরেকবার বলবো, দেখা গেছে মুখ্যমন্ত্রী কোথা দিয়ে যাওয়া আসা করেন সে ব্যাপারে সে তথ্য সংগ্রহ করেছে। একাধিক এরকম যুবকদের গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে, যারা শাহজাদ ভট্টি নেটওয়ার্কের সঙ্গে লিঙ্কড হয়ে গিয়েছিল। একটা অন্যরকম ভাবে ভারতীয় যুবকদের ব্রেন ওয়াশ করে তাদের দিয়ে কি করে টেররিস্ট অ্যাক্টিভিটি করানো যায়, থানায় বোম মারানো যায়, যেখানে ভিড় হয়, ধরুন রেল স্টেশনে গিয়ে সেখানে বোম ফাটিয়ে দেওয়া যায়, এই সমস্ত পরিকল্পনা শুরু হয়েছিল, যেটাকে একেবারে প্রায় বলা যায় শুরুতেই ট্র্যাপ করতে পেরেছে আমাদের গোয়েন্দা সংস্থা এবং সেটাকে আটকানো সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না, কারণ এই অ্যাক্টিভিটিটা কিন্তু চালু হয়ে গেছে। এবার আপনাদের একটা বিষয় একটু বুঝিয়ে বলতে চাই, আমরা টেররিস্ট ক্যাম্প বলতে ওই উরি বা এই ধরনের যে ফিল্মগুলো আমরা দেখেছি সেখানে যেরকম দেখানো হয়েছে, রীতিমতো একটা দুটো বাড়ি বা একটা ট্রেনিং গ্রাউন্ড, সেখানে অস্ত্র হাতে ট্রেনিং চলছে, একেবারে অর্গানাইজ, যেরকম পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বা এমনকি পাকিস্তানের মাটিতেও ISI এর মদতে লস্করে তৈবা চালিয়েছে, জৈশে মোহাম্মদ করেছে, এখনো হয়তো করছে, কিন্তু অপারেশন সিন্দুরের পরে একটা বড় আঘাত তো তারা পেয়েছে। বাংলাদেশের মাটিতে ঠিক এই ধরনের টেররিস্ট ক্যাম্প কিন্তু তৈরি হচ্ছে না। এখানে অপারেশনটা পুরোপুরি অন্যরকম ভাবে হচ্ছে। এখানে কি হচ্ছে, স্লিপার সেল তৈরি হচ্ছে, সিম্প্যাথেটিক লোকজনকে জোগাড় করে তাদের বাড়িতে হয়তো ট্রেন্ড টেররিস্ট পাঠানো হচ্ছে, তারা সেখানে থাকছে এবং সুযোগ বুঝে সে ভারতে ঢুকে পড়বে, ঢুকে তার অ্যাক্টিভিটি চালু করবে। কখনো কখনো ভারতীয় জাল নোট নিয়ে এসে কোথাও মজুত করা হচ্ছে, সেখান থেকে ভারতে ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই অপারেশনটা ভারতকে ডিস্টার্ব করার একটা অপারেশন। পাকিস্তানের যেটা পুরনো নীতি ছিল যে ভারতকে হাজারো রকম ক্ষত তৈরি করে দাও ভারতের ওপরে, ঠিক সেইটাই করবার চেষ্টা হচ্ছে এবার একটু অন্যভাবে। যেভাবে তারা নিজেরা লোককে ট্রেনিং করে নিয়ে ভারতে পাঠিয়ে দিত, বলতো গুলি করে মানুষ মারো, বোমা মেরে মানুষ মারো, আতঙ্ক তৈরি করো, ঠিক সেইভাবে না হলেও এমন ভাবে করা হচ্ছে যে আপাত দৃষ্টিতে আপনি বুঝতে পারবেন না যে এখানে একটা টেররিস্ট অ্যাক্টিভিটি চলছে, কিন্তু সেখানে হয়তো বাজারের মধ্যে 3জন টেররিস্ট ঘাপটি মেরে কোনো সহানুভূতিশীল ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়ে বসে আছে, যারা শুধু সুযোগ খুঁজছে কোন সুযোগে ভারতের মধ্যে ঢুকে পড়া যায় এবং তারপরে তাদের খেলা চালু হবে। ভারতীয় যুবকদের পর্যন্ত ব্রেন ওয়াশ করা হচ্ছে, বিশেষ করে বর্ডার এরিয়ায় যুবকদের,
ঢুকিয়ে দেওয়া হচ্ছে অস্ত্র। পাঞ্জাব সীমান্ত থেকে তো অস্ত্র ড্রোনে করে ঢুকেছে, তার প্রমাণ এনআইএ পেয়েছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে এই বিষয়টাকে ঠেকাতে গেলে একটা ফুল ফ্লেজেড এটিএস দরকার। অত্যন্ত সঙ্গত কারণেই পশ্চিমবঙ্গ সরকার এটা মনে করেছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এখানে কাজ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকারকে ভারত হয়তো বোঝাতে চাইছে যে বাংলাদেশের সরকার যেন অ্যাক্টিভলি এই অ্যাক্টিভিটি গুলোকে আটকানোর চেষ্টা করে। আপনারা যদি বাংলাদেশের যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের ফলাফলটা ভালো করে লক্ষ্য করেন, যে নির্বাচনের প্রেক্ষিতে তারেক রহমান বা তার দল বিএনপি অনেকগুলো আসন পেয়ে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা সেখানে সরকার গড়েছে। জামাত সেখানে কিন্তু মানে সরকারে প্রবেশ করার মতো সংখ্যায় তারা জেতেনি আসন, কিন্তু ভারত বা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের সীমান্ত বরাবর যে সংসদীয় আসনগুলো আছে বাংলাদেশের, তার বোধহয় 95%-এ জামাত জিতেছে। অর্থাৎ এই বর্ডার এরিয়াগুলোতে সব জামাতের সাংসদ, এবং সেখানেই আশঙ্কা এই এরিয়াগুলো ভারতের বিরুদ্ধে বিভিন্ন কাজে ব্যবহৃত হবে এবং হচ্ছেও। এবার আসুন এই স্মাগলিং নেটওয়ার্কের সঙ্গে বিষয়টা কিভাবে সংশ্লিষ্ট। ভারত আর বাংলাদেশের মধ্যে স্মাগলিং নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে এটা চলে এবং এখানে একটা ওয়েল অর্গানাইজড স্মাগলিং নেটওয়ার্ক র্যাকেট অলরেডি আছে। স্মাগলিং এ কি কি দরকার? কিছু লোকাল সিম্প্যাথি আছে এরকম লোক দরকার, বা যাদেরকে টাকা দিয়ে কেনা যায় এরকম লোক দরকার, লজিস্টিক দরকার যাতে এপার থেকে মাল ওপারে পৌঁছে যায়, সেফ করিডোর দরকার, সেগুলো সব এস্টাবলিশড। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রচুর জিনিস স্মাগলড হয়েছে, গরু স্মাগলড হয়েছে, বা এখনো হয়তো হয়, সম্পূর্ণ ঠেকানো গেছে কিনা এ ব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। চাল ভারত থেকে প্রচুর স্মাগলড হয়ে যায়, গম যায়, পেঁয়াজ যায়, চিনি যায়, কি যায় না। আবার বাংলাদেশ থেকে আসে বিশেষ করে সোনা বাংলাদেশ হয়ে, এবং এনআইএর কাছে তথ্য প্রমাণ আছে যে ব্যাপারে এনআইএ মুখও খুলেছিল যে বাংলাদেশ এবং নেপাল এই দুটো দেশ থেকে ভারতবর্ষে এই স্মাগলিং নেটওয়ার্ক করা হয়, পরিচালনা করা হয়। এবং শুধু তাই নয়, এই স্মাগলিং নেটওয়ার্ক যেটা অলরেডি এস্টাবলিশড, এখানে ধরুন পরিচয়পত্র নকল বানিয়ে ফেলার নেটওয়ার্ক অলরেডি আছে, যেগুলো এতদিন ধরে যে বিভিন্ন কমিউনিটি স্মাগলিং এ ব্যবহার হয়েছে। এবার আইএসআই বলুন বা আল কায়দাই বলুন আর এই জেএমবি বলুন, এই নেটওয়ার্কটাকেই তারা ব্যবহার করতে চাইছে। বুধবারের খবর, কালিম্পং এর রাস্তায় নাকা চেকিং চলছিল, সরকারি বোর্ড লাগানো গাড়ি, তার ভেতরে যিনি বসেছিলেন সঙ্গে তার স্ত্রী, যিনি বসেছিলেন পুলিশকে পরিচয় দেন নিজে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্টের, তারপরে হঠাৎ দরজা খুলে লাফিয়ে পড়ে দূরে জঙ্গলে পালিয়ে যায়। পুলিশ পিছনে ধাওয়া করে তাকে খুঁজে পায়নি, কিন্তু তার গাড়ির ভেতর থেকে 15 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। তার স্ত্রী সঙ্গে ছিলেন, পুলিশ তার স্ত্রীকে অ্যারেস্ট করেছে। মানে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায় গেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার এটিএস তৈরি করছে, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরি করছে অ্যান্টি নার্কোটিক স্কোয়াড। অর্থাৎ বাংলাদেশের দিক থেকে, এই পূর্ব সীমান্তের দিক থেকে ভারতের নিরাপত্তাজনিত ঝুঁকি ক্রমশ বাড়ছে।